সেকেন্ড পার্টে স্টার্ট করতেছি লেকচারের। আমরা ফার্স্ট পার্টটাতে গ্রাফটা দিয়ে শেষ করছিলাম, লোডিং অ্যান্ড লোডিং গ্রাফ অফ ফোর্স ভার্সেস এক্সটেনশন গ্রাফের। এরপরে আমরা নতুন একটা টপিকে মুভ করতেছি এই চ্যাপ্টারের। তো দেখেন, আমরা যে অ্যারেঞ্জমেন্টটা একটা এক্সাম্পল দিয়েছিলাম, ওখানে আমরা দেখছিলাম দুটো স্প্রিংকে যদি আপনি আইডেন্টিক্যাল স্প্রিংকে যদি সিরিজে কানেক্ট করেন, একটার নিচে একটা যদি কানেক্ট করেন, দ্যাট মিনস ল্যান্ড যদি ইনক্রিজ করে এবং যদি সেম ফোর্স দেন, ল্যান্ড যদি ইনক্রিজ করে, দুটো স্প্রিং যদি কানেক্ট করেন সিরিজে, তাহলে মানে ল্যান্ড ডাবল হওয়া, তাহলে সেক্ষেত্রে দেখছি আমরা এক্সটেনশন ডাবল হয়ে গেছে। আবার দেখেন, যখন আমরা প্যারালালি কানেক্ট করছিলাম সাইড বাই সাইড দুইটা স্প্রিংকে, তখন আমরা দেখছিলাম এক্সটেনশনটা সেম ফোর্সের কারণে এক্সটেনশনটা এক্স্যাক্টলি হাফ হয়ে গেছিলো। দ্যাট মিনস এরিয়া ডাবল হয়ে গেছে। আমরা বলতে পারি, আপনি যদি সাইড বাই সাইড কানেক্ট করেন দুটো স্প্রিংকে, তাহলে আগে একটা স্প্রিংকে ফোর্স দিচ্ছিলেন না, এখন যদি দুইটা স্প্রিংকে পাশাপাশি রেখে যদি ফোর্স দেন, তার মানে সেম ফোর্সটা এখন দুইটা এরিয়ার জন্য কী হচ্ছে, অ্যাপ্লাই হচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমরা দেখছিলাম এক্সটেনশনটা কী হয়েছিল, হাফ। তাহলে এই এক্সাম্পলগুলো থেকে আমরা ফাইনালি বলতে পারি যে এক্সটেনশন ইজ প্রপোর্শনাল টু লেন্থ, extension is inversely proportional to the area, extension is proportional to the f. এটা হচ্ছে হুকস ল, যেটা সেটা। তিনটে ইকুয়েশন যদি আপনি একসাথে করেন, এই তিনটে ইকুয়েশন যদি আপনি একসাথে করেন, তাহলে এটা আসবে x is proportional to l f divided by g, এরিয়া। এখন দেখেন, আমরা যদি একটু অ্যারেঞ্জ করি ইকুয়েশনটাকে, এভাবে যদি অ্যারেঞ্জ করি, ফোর্স ডিভাইড বাই এরিয়া, এটাকে যদি একসাথে রাখি, প্রপোর্শনাল টু লিখতে পারি, এরপরে এক্সটেনশন ডিভাইড বাই অরিজিনাল লেন্থ, এটাকে যদি আমরা এভাবে লিখি, তাহলে দেখেন ফোর্স ডিভাইড বাই এরিয়া, এটাকে আমরা কী বলতে পারি, প্রেশার বলতে পারি না? তো প্রেশারের আরেকটা সিনোনিমস হচ্ছে স্ট্রেস। তাহলে আমরা এখানে এটাকে প্রেশার না বলি, এখানে আমরা স্ট্রেস বলি, একই জিনিস, সেম। ইজ প্রপোর্শনাল টু, আর এক্সটেনশন ডিভাইড বাই এই অরিজিনাল লেন্থটাকে আমরা বলি স্ট্রেন, এটাকে। দ্যাট মিনস আমরা যদি ডেফিনেশন যদি আমাদের জিজ্ঞেস করে কোয়েশ্চেনে, হোয়াট ডু ইউ মিন বাই দ্য স্ট্রেস, তাহলে আমরা স্ট্রেস নিয়ে কি লিখবো? স্ট্রেস মানে হচ্ছে ফোর্স ডিভাইড বাই ক্রস সেকশনাল এরিয়া, ক্রস সেকশনাল এরিয়া। আর যদি স্ট্রেন জিজ্ঞেস করে, হোয়াট ডু ইউ মিন বাই দ্য স্ট্রেন, তাহলে স্ট্রেনের জন্য লিখবো আমরা extension divided by original length, extension divided by original length. ওকে, এরপরে ফার্দার ইকুয়েশনটাকে আমরা কন্টিনিউ করি। স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু স্ট্রেন বললাম, স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু স্ট্রেন। তাহলে আমরা প্রপোর্শনে যখন তুলে দিব, তাহলে আমরা একটা কনস্ট্যান্ট আনবো, এই কনস্ট্যান্টের নাম দিচ্ছি ই ইন্টু স্ট্রেন। তাহলে আমরা ই ইজ ইকুয়াল টু ফাইনাল লিখতে পারি কি, স্ট্রেস ডিভাইড বাই স্ট্রেন। এই ইটাকে আমরা বলি কি, ইয়াং মডিউলাস, ইয়াং মডিউলাস। তাহলে ইয়াং মডিউলাস ইজ ইকুয়াল টু, আমরা ডিফাইন করবো কীভাবে, স্ট্রেস ডিভাইড বাই স্ট্রেন। দ্য রেশিও বিটুইন স্ট্রেস অ্যান্ড স্ট্রেন ইজ ডিফাইন্ড অ্যাজ ইয়াং মডিউলাস। এটা ইউনিট কী হবে? আমরা যদি দেখি, দেখেন স্ট্রেনের মানে স্ট্রেসের ইউনিট হচ্ছে, যেহেতু এটা বললাম প্রেশার, তাহলে এটার ইউনিট হচ্ছে পাস্কাল। আর স্ট্রেনের বেসিক্যালি কোনো ইউনিট নেই, দুইটাই তো সেম লেন্থ, এক্সটেনশন ডিভাইড বাই অরিজিনাল লেন্থ। তাহলে নো ইউনিট, নো ইউনিট। তাহলে ইয়ং মডুলাসের ইউনিটটা কী হবে? ইয়ং মডুলাসের ইউনিট হবে পাস্কাল। আর তো দেখেন, আমরা নতুন একটা কোয়ান্টিটি ডিফাইন করতেছি, যেটা হচ্ছে কি ইয়ং মডুলাস। কেন এটা আসলে? আমরা এর আগে তো স্প্রিং কনস্ট্যান্টটা বের করছিলাম না, অলরেডি ওয়ান কনস্ট্যান্ট। এখানে আরেকটা কোয়ান্টিটি আমি ডিফাইন করলি, ইয়াং মডুলাস। হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন দ্যাম? আসলে এখানে দেখেন, আমরা স্প্রিং কনস্ট্যান্ট যেটা সেটা দেখছিলাম আমরা ভ্যারি করে, ল্যান্ড যদি ডাবল হয়ে যায় তাহলে স্প্রিং কনস্ট্যান্ট দেখছিলাম আমরা অ্যারেঞ্জমেন্টে হাফ হয়ে গেছিলো। আপনার এরিয়া যদি ডাবল হয়ে যায়, যেটা হচ্ছে ওই সাইড বাই সাইড যখন দুটো স্প্রিংকে রাখছি, তখন দেখছিলাম আমরা স্প্রিং কনস্ট্যান্ট কী হয়ে যায়, ডাবল হয়ে যায়। দ্যাট মিনস স্প্রিং কনস্ট্যান্টটা সেম থাকে না,
ল্যান্ড চেঞ্জ হলে, এরিয়া চেঞ্জ হলে আপনার দেখা যাচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট ফর দ্য সেম ম্যাটেরিয়াল ইজ চেঞ্জিং। সো আমরা এমন একটা কনস্ট্যান্ট বের করতে চাই, ধরেন এমন একটা কোয়ান্টিটি যেটা একটা সার্টেন ম্যাটেরিয়ালের জন্য সেম থাকবে, হোয়াট এভার দ্য শেপ, হোয়াট এভার দ্য এরিয়া, দ্যাট কোয়ান্টিটি উইল বি সেম ফর দ্য সেম ম্যাটেরিয়াল। ইয়াং মডুলাস হচ্ছে ওটা। ইয়ং মডুলাসটা আপনার শেপের উপর ডিপেন্ড করবে না, আপনার হোয়াট এভার দ্য ল্যান্ড, হোয়াট এভার দ্য এরিয়া ফর দ্য সেম ম্যাটেরিয়াল, দ্য ইয়ং মডুলাস উইল বি দ্য সেম। তাহলে এটা অল ওভার দ্য ওয়ার্ল্ড সব জায়গায় একটা সেম ম্যাটেরিয়ালের জন্য ইয়ং মডুলাসটা সেম থাকবে, কিন্তু স্প্রিং কনস্ট্যান্ট সেম থাকতেছে না। সো ফর দ্য সার্টেন ম্যাটেরিয়াল দিস ইনফরমেশন, young modulus of that material is very significant for us. We can use this measure, we can use this value in certain type of calculations where for the same material this thing will remain constant. Okay, অনেকগুলো কথা বলে ফেললাম। তাহলে এখন ইয়ং মডুলাসের সাথে কি আমরা স্প্রিং কনস্ট্যান্টকে রিলেট করতে পারি সামহাও? দেখি আমরা রিলেট করতে পারি কিনা। তাহলে এটাকে আমরা বলি দ্য রিলেশন বিটুইন ইয়ং মডুলাস অ্যান্ড স্প্রিং কনস্ট্যান্ট। তাহলে ইয়ং মডুলাস E is equal to, we say, stress divided by strain. Stress means force divided by area. Strain means extension divided by the original length. If we arrange this equation, F divided by A into X divided by L is equal to F divided by X into, my bad, I have to ভুল করছি, এটা হবে L divided by X ইন্টু করতে হবে। তাহলে এখানে উপরে থাকে কি L, নিচে থাকে এরিয়া। Instead of F divided by X, we can write over there spring constant K. So finally the equation becomes E is equal to KL divided by A. That is the relation between Young modulus and the spring constant. তাহলে এখানে একটা গ্রাফ, আমি একটা এক্সাম্পল দিই। ধরেন একটা ফোর্স ভার্সেস এক্সটেনশন গ্রাফ দেওয়া আছে, ফোর্স ভার্সেস এক্সটেনশন গ্রাফ। সো গ্রাফ ইজ লাইক দ্যাট। তো উই নো দ্যাট এখানে গ্রেডিয়েন্ট যেটা সেটা রিপ্রেজেন্ট করবে কাকে? স্প্রিং কনস্ট্যান্টকে রিপ্রেজেন্ট করবে ফোর্স ভার্সেস এক্সটেনশন গ্রাফে। তাহলে এখন বললো ফর দ্য সেম ম্যাটেরিয়াল, মানে যে ম্যাটেরিয়ালের জন্য এই গ্রাফটা দেওয়া আছে আর কি, ফর দ্য সেম ম্যাটেরিয়াল নাও দ্য ম্যাটেরিয়াল, মানে ওই অবজেক্টের লেন্থটা ডাবল করা হয়েছে, লেন্থ ইজ ডাবল অ্যান্ড ডায়ামিটার ইজ ডাবল, ডায়ামিটারটাও কী করলো? ডাবল করলো। ও এই অবজেক্টটা কিন্তু একটা ওয়্যার। তাহলে ওয়্যারের জন্য আপনার এরিয়ার ফর্মুলা যেটা, ক্রস সেকশনাল এরিয়ার ফর্মুলা যেটা, সেটা হচ্ছে কোনটা? পাই আর স্কোয়ার। দ্যাট মিনস এই এরিয়াটার কথা বলতেছি, পাই আর স্কোয়ার। মনে রাখবেন আমরা অলওয়েজ এরিয়া কোনটা কনসিডার করবো? ফোর্সের সাথে পারপেন্ডিকুলার যেটা, সেটা এরিয়াটা কনসিডার করবো। তাহলে আপনি যখন এটা টেনশন ফোর্স দিচ্ছেন, একটা টেনসাইল ফোর্স দিচ্ছেন ধরুন এরকম, তাহলে আপনি অবশ্যই এরিয়া কোনটা কনসিডার করবেন? এই ফোর্সের সাথে পারপেন্ডিকুলার যেটা সেটা। উই অলরেডি ডিফাইন দ্য টেনসাইল ফোর্স প্রথম দিকে একদম, the force normal to the area. So I said already earlier in that lecture that the force is always perpendicular to the area. That means the area we have to consider which is perpendicular to the force. তাহলে এখন সেই হিসেবে এটা হচ্ছে ক্রস সেকশনাল এরিয়াটা আমাদেরকে নিতে হবে। এখন যদি এই অবজেক্টটা যদি এরকম হয়, একটা কিউবিক শেপের হয় এরকম, তাহলে আপনি যখন ধরেন কোন দিকে ফোর্স দিচ্ছেন আপনি এই অবজেক্টটাকে, ধরুন আপনি ফোর্স দিচ্ছেন এই দিকে, দেন ইউ হ্যাভ টু কনসিডার দিস এরিয়া, পারপেন্ডিকুলার এরিয়া। যদি এইভাবে ফোর্স দেন, এইভাবে যদি ফোর্স দেন, দেন ইউ হ্যাভ টু কনসিডার দিস এরিয়া। ওকে, আচ্ছা। এরপর হচ্ছে দেখেন, তাহলে আমরা ওয়্যারের জন্য যেহেতু বললাম এই ম্যাটেরিয়ালটা হচ্ছে ওয়্যার,
এই অবজেক্টটা, তাহলে তার ডায়ামিটার কী বললো আমরা, ডায়ামিটার ডাবল করলো। তাহলে তার জন্য গ্রাফটা কীরকম হবে, যেহেতু সেম ম্যাটেরিয়াল তাহলে ডেফিনেটলি ইয়ং মডুলাস কী থাকবে, সেম থাকবে। তাহলে ইয়ং মডুলাস যদি সেম থাকে, আমরা এই রিলেশনটা যদি আমরা একটু দেখি, তাহলে স্প্রিং কনস্ট্যান্ট কে যদি আমরা সাবজেক্ট বানাই, তাহলে কে ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি ই এ ডিভাইডেড বাই কি আউ। তাহলে ইয়ং মডুলাস সেম কনস্ট্যান্ট থাকবে, এরিয়ার জায়গায় আমরা লিখতে পারি পাই আর স্কোয়ার, ইন টার্মস অফ ডায়ামিটার লিখবো 1/4 পাই ডি স্কোয়ার ইন টার্মস অফ ডায়ামিটার ডিভাইড বাই দ্য লেন্থ এল। তো এই ক্ষেত্রে দেখেন এটা যেহেতু কনস্ট্যান্ট ইয়ং মডুলাস, তাহলে ল্যান্ড যদি আপনি ডাবল করেন, তাহলে স্প্রিং কনস্ট্যান্টটা কী হয়ে যাবে, হাফ হয়ে যাবে, যেহেতু ইনভার্সলি প্রপোর্শনাল। ল্যান্ড যদি আমরা ডাবল করি, স্প্রিং কনস্ট্যান্ট হাফ হয়ে যাবে। আবার এখানে কিন্তু ডায়ামিটারও চেঞ্জ হচ্ছে, দেখেন ডায়ামিটারগুলো তারা ডাবল করলো, তাহলে ডায়ামিটার ডাবল করলে যেহেতু স্কোয়ার আসে, তাহলে ডায়ামিটার 2 টাইমস বাড়ানো মানে হচ্ছে বেসিক্যালি 4 টাইমস ইনক্রিজ করা স্প্রিং কনস্ট্যান্টটা ফর দ্য ডায়ামিটার। তাহলে ডায়ামিটার যদি 4 টাইম ইনক্রিজ করে, তাহলে স্প্রিং কনস্ট্যান্ট মানে ডায়ামিটার যদি 2 টাইম ইনক্রিজ করে, যেহেতু স্কোয়ার আসে, তার মিনস স্প্রিং কনস্ট্যান্ট 4 টাইম ইনক্রিজ করবে। তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের ফাইনালি যেটা হয়, চেঞ্জ হয়, তাহলে 4 ডিভাইড বাই 2, তাহলে স্প্রিং কনস্ট্যান্টটা 2 টাইম ইনক্রিজ করে। তাহলে এই গ্রেডিয়েন্টটা কী হবে, এই গ্রেডিয়েন্টটা হবে ডাবল, এটা ডাবল। নতুন শেপের জন্য আমরা বলতেছি তার গ্রাফটা হবে, ফোর্স বাই অ্যাক্সিলারেশন গ্রাফটা হবে দিস ওয়ান, দ্য রেড ওয়ান। ওকে, আচ্ছা, এরপর আমরা ইয়ং মডুলাসের কয়েকটা এক্সাম্পল দিলাম, আমরা কয়েকটা এক্সাম্পল করি ইয়ং মডুলাস নিয়ে, চলেন। এই ম্যাথসটা করি নাম্বার 5 বললো 2 wires x and y are made of different metals. The Young modulus of wire x is twice that of wire y. Diameter of wire x is half that of wire y. The wires are extended with the same strain and always Hooke's law. What is the ratio tension in wire x divided by tension in wire y? তাহলে আমার এখানে যখন আমাকে কোনো সময় রেশিও বের করতে বলে, আমার স্ট্র্যাটেজি হচ্ছে দেখেন, যেটা রেশিও বের করতে বলো সেটা আমি সাবজেক্ট বানাবো ইকুয়েশন থেকে, তারপর যেগুলো সেম থাকবে সেগুলো আমি বাদ দিব। আমি করতেছি, দেখেন ইয়ং মডুলাস করতে হচ্ছে স্ট্রেস ডিভাইড বাই স্ট্রেন, দ্যাট ইজ ফোর্স ডিভাইড বাই এরিয়া। তাহলে এটা হবে কি ল্যান্ড ডিভাইড বাই এক্সটেনশন, যেহেতু টেনশন বের করতে বলছে, টেনশনের রেশিও দ্যাট মিনস ফোর্স, তাহলে ফোর্সটাকে আমরা সাবজেক্ট বানাই, ফোর্সটাকে যদি সাবজেক্ট বানাই তাহলে এটা হবে ই এ এক্স, মানে পুরোটাই স্ট্রেন আর কি, স্ট্রেনটাকে আমরা একসাথে করি এল ডিভাইড বাই এক্স, তাহলে পাশে গেলে কী হবে এক্স ডিভাইড বাই এল, মানে 1 বাই স্ট্রেন, মানে স্ট্রেনই আসলে স্ট্রেন এক্স ডিভাইড বাই এল, আর এরিয়াটা ইন্টু, এটা হচ্ছে আমরা ফোর্সকে সাবজেক্ট বানালাম যখন। তো যেহেতু দেখেন আমাদেরকে বললো স্ট্রেন সেম, যেটা সেম বলবে সেটা আমি কী করবো, আমি প্রথম দিকে যদি কিছু দিয়ে বাদ দিই তাহলে আমার মোটামুটি ক্যালকুলেশন সিম্পলিফাই মানে সিম্পল হবে, তাহলে মিস্টেক হওয়ার পসিবিলিটিটা কী করবে, কমে যাবে, যেহেতু এমনিতেই কাটাকাটি যাবে যখন রেশিও বের করবো। তাহলে ফোর্সটা যদি সাবজেক্ট বানায় তাহলে ইয়ং মডুলাস, আমি স্ট্রেনটা কি করলাম বাদ দিচ্ছি, আর এরিয়া যেহেতু এটা ওয়ার বললো, তাহলে এরিয়া হচ্ছে ওয়ারের জন্য 1/4 পাই ডি স্কোয়ার। তাহলে এখন এরপর আমরা যাই কোথায়, ডাইরেক্ট এখন রেশিওতে যাই, তাহলে আমরা এফ এক্স ডিভাইড বাই এফ ওয়াই করবো, ইকুয়েশনটা তো আমরা পেয়ে গেছি অলরেডি। তারা বললো দ্য ইয়ং মডুলাস অফ ওয়াই এক্স ইজ টুয়াইস দ্যাট অফ ওয়াই ওয়াই, তাহলে আমরা ধরলাম ওয়াইটা হচ্ছে ই, তাহলে এক্সেরটা কত হবে 2e হবে, তাহলে ওয়াইটা কী বললাম ই ইন্টু 1/4 পাই জন্য আমি কী করতে পারতাম, প্রথমেই পা দিতে পারতাম, যেহেতু এটাও সিমিলার থাকবে, দুটাতে সেম থাকবে, কাটাকাটি যাবে এমনিতে। তাহলে ডায়ামিটার কী বলো, দ্য ডায়ামিটার অফ ওয়ার এক্স ইজ হাফ দ্যাট অফ ওয়ার ওয়াই। তাহলে ওয়ারটা যদি কোনটা ধরি আমরা, ওয়াইটা যদি আমরা ডি ধরি 1/4 পাই ডি স্কোয়ার, তাহলে এক্সেরটা হবে কি d/2 হোল স্কোয়ার। তাহলে এখন যদি আমরা সিম্পলিফাই করি, কাটাকাটি করি, তাহলে ই ক্যান্সেল আউট, 1/4 পাই ক্যান্সেল আউট, তাহলে উপরে থাকতেছে কি 2 ইন্টু
ডি স্কোয়ার ডিভাইডেড বাই 4, নিচে আমার একটা কি আছে ডি স্কোয়ার আছে, তাহলে ডি স্কোয়ার ক্যান্সেল আউট হবে, আর এদিকে 2 উপরে আর 4 নিচে কাটাকাটি করলে এটা কত আসবে, নিচে একটা 2 থাকবে, দ্যাট ইজ 1/2। তাহলে আমাদের আনসার হচ্ছে কি বি। ও আমি একটা কথা বলতে ভুলে গেছি, যখনই কোনো এক্সাম্পল এরকম আমরা দিচ্ছি, তো আমার একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা পজ দিয়ে প্রথমে কোয়েশ্চেনটা পড়ে পজ দিয়ে আপনারা কি নিজেরা ট্রাই করবেন, তারপরে সলিউশনটা দেখবেন। এরপর আমি আরেকটা এক্সাম্পল করতেছি, নাম্বার 3টা কোয়েশ্চেনটা একটু দেখেন। A composite rod is made by attaching a glass reinforced plastic rod and a nylon rod end to end as shown. The rods have the same cross-sectional area. Each rod is 1 meter in length. The Young modulus EP of the plastic is 40 gigapascal and the Young modulus of nylon is 2 gigapascal. The composite rod will break when the total extension reaches 3 millimeter. What is the greatest tensile stress tensile stress that can be applied to the composite rod before it breaks? Okay, তাহলে আমরা এখানে যেহেতু এক্সটেনশনটা টোটাল এক্সটেনশনে দেওয়া আছে তাদের, আমি এক্সটেনশনের সাবজেক্ট বানাবো ইয়ং মডুলাসের যে ফর্মুলা ওখান থেকে। ইয়ং মডুলাস ইজ ইকুয়াল টু হচ্ছে স্ট্রেস ডিভাইড বাই স্ট্রেন, ফোর্স ডিভাইড বাই এরিয়া, আর স্ট্রেন হচ্ছে কি এক্সটেনশন ডিভাইড বাই অরিজিনাল ল্যান্ড, যেহেতু ইন্টু লিখলাম তাহলে এল ডিভাইড বাই কী হবে এক্স হবে। তাহলে ইয়ং মডুলাস ইজ ইকুয়াল টু, দেখেন আমাকে যেহেতু স্ট্রেস বের করতে বলছে, তাহলে আমি এটাকে স্ট্রেস লিখে রাখি ইন্টু এল ডিভাইড বাই এক্স। তাহলে এক্সকে যদি সাবজেক্ট বানাই তাহলে ফাইনালি আসবে কি, এটা ফাইনালি আসবে, আমরা যদি এক্সকে সাবজেক্ট বানাই তাহলে এটা হবে স্ট্রেস ইন্টু এল ডিভাইড বাই কি ইয়ং মডুলাস ই। তাহলে আমরা এই কথাটা লিখতে পারি ইন্টু দ্যাট ইনফরমেশন, প্লাস্টিকেরটা প্লাস নাইলনেরটা মিলে তারা বলছে টোটাল এক্সটেনশন কত হবে 3 মিলিমিটার, দ্যাট ইজ 3 × 10⁻³ তাহলে প্লাস্টিকের জন্য আমরা কি লিখবো, ইকুয়েশনটা কি পাইছিলাম স্ট্রেস, আচ্ছা স্ট্রেসটা কমন নিয়ে নিই দুটো থেকে, তাহলে থাকে কি এল ডিভাইডেড বাই কি ইয়ং মডুলাস প্লাস এল ডিভাইডেড বাই ইয়ং মডুলাস অফ প্লাস্টিক ইয়ং মডুলাস অফ নাইলন ইজ ইকুয়াল টু 3 × 10⁻³ তাহলে এখানে দেখেন তারা ল্যান্থটা বলে দিয়েছিল, দুজনের ল্যান্থ হচ্ছে 1 মিটার, ইয়ং মডুলাসগুলো দেওয়া আছে, তাহলে আমরা যদি ইয়ং মডুলাসগুলোর ভ্যালুগুলো বসাই দিই এখানে, তাহলে স্ট্রেসটা আমরা ইজিলি কী করতে পারবো, বের করে নিতে পারবো এখান থেকে। তাহলে 1 ডিভাইডেড বাই প্লাস্টিকেরটা হচ্ছে 40 গিগাপ্যাসকেল, গিগা মানে 10⁹, প্লাস 1 ডিভাইডেড বাই 2 গিগাপ্যাসকেল 10⁹ ইন্টু 3 × 10⁻³। তাহলে আমরা যদি এখান থেকে স্ট্রেসটা ফাইন্ড আউট করি তাহলে আনসার আসবে কি সি। তো আমি আবার বলতে ভুলে গেছি, প্লিজ পজ দিয়ে কী করবেন ট্রাই করবেন আগে, তারপরে সলিউশনটা দেখবেন। তো কয়েকটা এক্সাম্পল করার পর আমি আবার ফেরত আসতেছি এখানে। দেখেন এখানে আমরা বললাম স্ট্রেস ডিভাইড বাই মানে স্ট্রেস ভার্সেস স্ট্রেন গ্রাফ করলে, স্ট্রেস ভার্সেস স্ট্রেন গ্রাফ যদি আমরা করি তাহলে এই গ্রাফটা একদম সিমিলার হবে কার মতো, শেপগুলো সবগুলো সিমিলার হবে একদম ফোর্স ভার্সেস এক্সটেনশন গ্রাফের মতোই, ইভেন কি লোডিং আনলোডিং গ্রাফগুলো। এখানেও লিমিট অফ প্রপোর্শনটা আপনি করতে পারবেন, এন্ড অফ দ্য স্ট্রেট লাইন একটু উপরে থাকবে ইলাস্টিক লিমিট, তাহলে দিস ওয়ান ইজ দ্য প্লাস্টিক ডিফরমেশন এই পোর্শনটা, অ্যান্ড দিস ইজ দ্য আনলোডিং পাথ স্ট্রেস ভার্সেস স্ট্রেন গ্রাফ। তো যতক্ষণ পর্যন্ত হুকস ল অবি করবে, দ্যাট মিনস লিমিট অফ প্রপোর্শনটি পর্যন্ত ওই গ্রাফের গ্রেডিয়েন্টটা রিপ্রেজেন্ট করবে কাকে, ইয়ং মডুলাসকে রিপ্রেজেন্ট করবে, স্ট্রেস ভার্সেস স্ট্রেন গ্রাফের এরিয়া দ্য গ্রাফটা রিপ্রেজেন্ট করবে ইয়ং মডুলাসকে। এরপরে আমি যাচ্ছি, এই যে আমরা স্প্রিং বা অবজেক্টকে আপনি কম্প্রেস করতেছেন বা এক্সটেন্ড করতেছেন, আপনি একটা ওয়ার্ক ডান করতেছেন না, এই ওয়ার্ক ডানটা আপনার একটা পোর্শন কিসে কনভার্ট হয়, মানে যদি আপনি ইলাস্টিক লিমিট ক্রস না করেন তাহলে ডেফিনেটলি আপনার ওয়ার্ক ডানটা পুরোপুরি কনভার্ট হচ্ছে কিসে, ইলাস্টিক পটেনশিয়াল এনার্জিতে। তাহলে আমি যদি সোজা কথাই বলি একটু,
তাহলে আপনি যে ওয়ার্ক ডানটা করতেছেন ফর স্ট্রেচিং দ্য ওয়্যার অর স্ট্রেচিং দ্য অবজেক্ট, আমি টেনসাইল ধরে করতেছি, তাহলে সেক্ষেত্রে আপনার ওয়ার্ক ডানটা একটা পোর্শন কনভার্ট হবে ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জিতে। যদি আপনি ইলাস্টিক লিমিট ক্রস না করেন বা লিমিট অফ প্রপোর্শনটি ক্রস না করেন, তাহলে আপনার ওয়ার্ক ডানটা পুরোপুরি কনভার্ট হবে কিসে, শুধুমাত্র ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জিতে। আর যদি আপনি প্লাস্টিক ডিফরমেশন হয় ইলাস্টিক লিমিট ক্রস করে ফেলেন, তাহলে আপনার ওয়ার্ক ডানটার একটা পোর্শন হবে ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি হিসেবে স্টোরড হবে, প্লাস অন্য কোনো ফর্মে কনভার্ট হবে, আদার ফর্মে। এই ফর্মগুলো ডেফিনেটলি বলবো। তো বলার আগে আমি একটু এনার্জির এখানে কী ক্যালকুলেট করবো ওই ইকুয়েশনগুলো আমি একটু বের করতে চাই। আচ্ছা, তাহলে আমরা এটা হেডলাইন দিতে পারি এরকম যে এনার্জি, যেটা আমরা বেসিক্যালি বলতে পারি ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি বা স্ট্রেন এনার্জি। ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জির একটা নাম হচ্ছে, আরেকটা নাম হচ্ছে স্ট্রেন এনার্জি। তো এখন এনার্জি, ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি বা স্ট্রেন এনার্জি যেটা বললাম, যদি ফোর্স ভার্সেস এক্সটেনশন গ্রাফ হয়, যদি লিমিট অফ প্রপোর্শনালিটি ক্রস না করে, হুকস ল যতক্ষণ পর্যন্ত অবি করতেছে, তাহলে আমরা জানি এই গ্রাফের গ্রেডিয়েন্ট রিপ্রেজেন্ট করবে কাকে, স্প্রিং কনস্ট্যান্টকে। আর এই গ্রাফের এরিয়া আন্ডার দ্য গ্রাফ represents work done or energy। যেহেতু আমাদের ওয়ার্ক ডানটা পুরোপুরি কনভার্ট হবে সেই ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জিতে আপ টু দ্য লিমিট অফ প্রপোর্শনালিটি, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি আমার ওয়ার্ক ডানটা হচ্ছে ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি। সো দ্য এরিয়া ইন দ্য গ্রাফ ইজ হাফ ইন্টু ফোর্স ইন্টু এক্স, হাফ ইন্টু বেস ইন্টু হাইট বের করলাম আর কি, দিস এরিয়া ইন দ্য গ্রাফ। এটা চাইলে আমরা এটা ডিরাইভ করে নিয়ে আসতে পারি এই ইকুয়েশনটাকে, হাফ ইন্টু এফ ইন্টু এক্স কীভাবে আসে সেটা। দেন আপনার ওয়ার্ক ডান যেটা, work done is equal to, we can say that elastic potential energy যতক্ষণ পর্যন্ত হুকস ল করবে, যদি ইলাস্টিক লিমিট ক্রস না করেন, তাহলে ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি দ্যাট ইজ ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু, আমরা জানি ফোর্স ইন্টু ডিস্টেন্স, ওয়ার্ক ডানের যে ইকুয়েশন। তাহলে এখানে যেহেতু ফোর্স কনস্ট্যান্ট থাকে না, ফোর্সটা দেখেন ভ্যারি করতেছে, 0 থেকে ম্যাক্সিমাম পর্যন্ত পৌঁছেতেছে, তাহলে আমি সেটা লিখলাম অ্যাভারেজ ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। তো এখানে ডিসপ্লেসমেন্টটা হচ্ছে আসলে আপনার যে এক্সটেনশনের সেটাই। তাহলে অ্যাভারেজ ফোর্স আমরা কীভাবে নিচ্ছি দেখেন, একদম যখন কোনো এক্সটেনশন ছিল না তখন হচ্ছে কি 0, আপনি যখন এক্স ডিসপ্লেসমেন্ট হইলো, এক্স এক্সটেনশন হইলো, তখন ধরেন ফোর্সটা হচ্ছে কি যেটা ম্যাক্সিমাম ফোর্স বলতে পারেন এই ক্ষেত্রে, ডিভাইড বাই 2, ইনিশিয়াল প্লাস ফাইনাল ডিভাইড বাই 2 ইন্টু ডিসপ্লেসমেন্টটা কত হইলো এক্স, ডিসপ্লেসমেন্টটা কত হইলো আমরা বললাম এক্স। তো যখন লিনিয়ার হবে, এরকম লিনিয়ার চেঞ্জ যদি হয়, তাহলে আপনি কিন্তু অ্যাভারেজটা এভাবে ক্যালকুলেট করতে পারেন, ইনিশিয়াল প্লাস ফাইনাল ডিভাইড বাই 2 যদি লিনিয়ার চেঞ্জ হয়, যেহেতু স্ট্রেট লাইন হুকস লবে করতেছে, লিনিয়ারলি চেঞ্জ হচ্ছে, ইউ ক্যান ডু দিস। তাহলে ফাইনালি এফ ডিভাইড বাই 2 ইন্টু এক্স, তাহলে এটা আসছে হাফ ইন্টু এফ এক্স। এই ডেরিভেশনটা আমাদের মাঝে মধ্যে আসে কিন্তু, সো আমি মেনশন করে দিতে চাই ডেরিভেশন নিডেড। এরপরে ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি বা স্ট্রেন এনার্জিটাতে আমরা একটা ফর্মুলা পেলাম, এটাকে আমরা এভাবে লিখতে পারি, দেখেন ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি ইজ ইকুয়াল টু হাফ ইন্টু কে এক্স, এফ এর জায়গায় কে এক্স লিখলাম, ইন্টু এক্স, তাহলে হাফ কে এক্স স্কোয়ার। You can also like this. This formula can be used until the limit of proportionality when the object obeys Hooke's law. Simply এটাই বললাম। এটা নিয়ে আমরা কয়েকটা ম্যাথসও করবো। ম্যাথস করার আগে আমি ধরেন এটা একটু বলে দিতে চাই, কি হলো এটা পেজে হচ্ছে না, যদি স্ট্রেস ভার্সেস স্ট্রেন গ্রাফ হয়, তো সেক্ষেত্রে তার এরিয়া দ্য গ্রাফ কি কাউকে রিপ্রেজেন্ট করবে? যদি স্ট্রেস ভার্সেস স্ট্রেন গ্রাফ হয়, স্ট্রেস ভার্সেস স্ট্রেন গ্রাফ,
হুকস ল অবের করতেছি ততক্ষণ গ্রেডিয়েন্ট তো ইয়ং মডুলাসকে রিপ্রেজেন্ট করে সেটা আমরা অলরেডি বলছি। এখন এর এরিয়া আন্ডার দ্য গ্রাফটা দেখেন, এরিয়া আন্ডার দ্য গ্রাফ, এরিয়া আন্ডার দ্য গ্রাফ we can say that half into stress into strain, half into base into height এখান থেকে half into stress into strain। তাহলে এখানে স্ট্রেসের জায়গায় আমরা লিখতে পারি ফোর্স ডিভাইড বাই এরিয়া, ইন্টু স্ট্রেনের জায়গায় লিখতে পারি এক্সটেনশন ডিভাইড বাই লেন্থ। So it can be like this, f into x, half into fx divided by a into l. তো a into l এর জায়গায় a into l এর জায়গায় আমরা লিখতে পারি কি ভলিউম লিখতে পারি, ভলিউম অফ দ্য ওয়ার আর ভলিউম অফ দ্য অবজেক্ট হাফ fx। তো হাফ fx অলরেডি আমরা বলছি এটা হচ্ছে ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি ফর্মুলা ডিভাইড বাই ভলিউম। তাহলে the area of the stress versus strain graph represents elastic potential energy per unit volume. Area under the stress versus strain graph represents elastic potential energy per unit volume. আমরা একটা এক্সাম্পল করি এনার্জি নিয়ে। কোয়েশ্চেনটা পড়েন। Figure 5.1 shows the variation with force F of the extension x of a spring as the force is increased to F3 and decreases to 0. State with a reason whether the spring is undergoing elastic change. Yes, because there is no plastic deformation. So you can say that definitely the change is elastic. That means when the force is removed, the spring will return to its original shape. Now goes to number B. The extension of the spring is increased from x1 to x2. Show that the work done in extending this spring is given by that one. কার জন্য যখন x1 থেকে x2 হচ্ছে সেটার জন্য। তাহলে we know that force versus extension graph এর area and the graph represent করে এনার্জিকে, আর যদি ইলাস্টিক ডিফরমেশন থাকে, পারমানেন্ট কোনো ডিফরমেশন না থাকে, তাহলে দ্যাট মিনস লিমিট অফ প্রপোর্শনালিটি পর্যন্ত আর কি হুকস ল অবে করলে তাহলে আমরা ওই ওয়ার্ক ডানটাকে ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি বলতে পারবো। তাহলে দিস ইজ দ্য গ্রাফ, দিস ইজ দ্য এরিয়া দ্য গ্রাফ উই হ্যাভ টু ফাইন্ড আউট ফর দ্য এক্সটেনশন x1 and x2 ওয়ার্ক ডান। তাহলে আমরা এটা ট্রাপিজিয়াম এরিয়া দ্য গ্রাফটা, ট্রাপিজিয়ামের জন্য আমরা ইউজ করতে পারি হাফ ইন্টু sum of two parallel side f1 plus f2 into perpendicular distance between them, তাহলে x2 minus x1। তারপরে f1 এর জায়গায় আমরা লিখতে পারি এখানে স্প্রিং কনস্ট্যান্ট k, তো তাহলে k into x1 f1 এর জন্য, আর f2 এর জন্য লিখতে পারি k into x2 minus x1, তাহলে হাফ k এর যদি আমরা কমন নিই তাহলে x1 plus x2, তাহলে x2 minus x1, তাহলে এটাকে যদি আমরা a plus b into a minus b ফর্মুলাতে বসাই তাহলে এটা হবে x2 স্কোয়ার minus x1 স্কোয়ার। তো আমরা শো করলাম। এরপরে যাচ্ছে কি কোয়েশ্চেন নাম্বার সি-তে। A trolley of mass 850 gram is held between two fixed points by means of identical spring as shown in figure 5.2. When the trolley is in equilibrium, the spring are each extended by 4.5 centimeter. Okay, 4.5 centimeter. যখন ইকুইলিব্রিয়ামে আসে তখন অলরেডি কততে 4.5 centimeter এক্সটেনশনে আসে ইচ স্প্রিং। তাদের স্প্রিং কনস্ট্যান্ট দেওয়া আছে স্প্রিংগুলোর, they are identical. The trolley is moved a distance 1.5 centimeter along the direction of the spring. যে কোনো একদিকে ধরেন, এদিক দিয়ে ধরেন 1.5 centimeter equilibrium থেকে 1.5 centimeter নিয়ে গেল রাইট সাইড দিকে। This causes the extension of the spring to be increased and the extension of the other spring to be decreased. হ্যাঁ, তাহলে the trolley is then released and the trolley accelerates and reaches its maximum speed and at the equilibrium position. Assuming that the spring obeys Hooke's law, use the expression in B to determine the maximum speed of the trolley. আচ্ছা, তো একটা জিনিস খেয়াল করে দেখেন, আমি যখন তাকে 1.5 সেন্টিমিটার ডিসপ্লেস করাবো এই ট্রলিটাকে, যে ওয়ার্ক ডানটা আমি করবো
ওই ওয়ার্ক ডানটাই বেসিক্যালি তার মধ্যে মানে স্প্রিংয়ের মধ্যে ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি ফাইনালি ট্রলির মধ্যে কাইনেটিক এনার্জিতে কী হবে, কনভার্ট হবে। আমি যদি ওই 1.5 সেন্টিমিটারের জন্য কত ওয়ার্ক ডান করলাম, ম্যাক্সিমাম কতটুকু ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি স্প্রিংয়ের মধ্যে স্টোরড হলে সেটা যদি বের করতে পারি, তাহলে সেই হিসেবে আমি আমার কাইনেটিক এনার্জিটাও ম্যাক্সিমাম পেয়ে যাব, এবং কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম পেয়ে গেলে আমি ম্যাক্সিমাম স্পিডটাও কি পেয়ে যাব। তাহলে অলরেডি দেখেন তারা কিন্তু অলরেডি একটা এক্সটেনশনে ছিল। তাহলে এক্সটেনশনে ছিল অলরেডি স্প্রিংগুলো, এরপর ফার্দার আমি কি যখন একটাকে এক্সটেন্ড করলাম আর একটাকে কম্প্রেস করলাম 1.5 সেন্টিমিটার যখন ডিসপ্লেস করাবো, তাহলে ওই এনার্জিটা ওই ফার্দার 1.5 সেন্টিমিটার ডিসপ্লেসমেন্টের জন্য ট্রলির যে ওয়ার্ক ডানটা আমার, ওই এনার্জিটাই ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি ফাইনালি কি কাইনেটিক এনার্জিতে কনভার্ট হবে। তাহলে ওই অতটুকু এক্সটেনশনের জন্য বা কম্প্রেশনের জন্য কতটুকু এনার্জি স্টোর করলো, এটার জন্য আমরা কিছুক্ষণ আগে আমরা যে ফর্মুলাটা ডিরাইভ করে আসছি ওটাই ইউজ করব। বিকজ এই ফর্মুলাটা দেখেন আমরা ডিরাইভ করছিলাম কিসের জন্য, একটা স্প্রিংয়ের ফার্দার যে কি এক্সটেনশন হয় বা কম্প্রেশন হবে ওটার জন্য এনার্জি কতটুকু বা ওয়ার্ক ডান কতটুকু সেটাই বের করছিলাম। তাহলে এই ফর্মুলাটাই আমরা কি করব, ইউজ করব। একটা স্প্রিংয়ের জন্য এটা বের করছিলাম, তাহলে দুটো স্প্রিং এখানে কি হচ্ছে, এনার্জি স্টোর করতেছে। তাহলে দুইটার জন্য আমরা দুইবার এই ফর্মুলাটা ইউজ করবো, একজনের জন্য এক্সটেনশন হবে আরেকজনের জন্য হবে কম্প্রেশন। তাহলে দেখেন x2টা একজনের জন্য, x2টা এখানে আমরা হাফ কেটা আমি ভ্যালু এখন না বসাই, হাফ কে আমি প্রথমে বসাচ্ছি কার জন্য, ধরেন আমি রাইট সাইডে নিয়ে গেছি, তো রাইট সাইডে নিয়ে গেলে আমরা বললাম এটা কি করবে, এক্সটেন্ড করবে। তাহলে আগে ছিল ইকুইলিব্রিয়ামে যখন ছিল তখন তার এক্সটেনশন কত ছিল, 4.5। এরপর ফার্দার যদি 1.5 কি করি, আমি যদি রাইট সাইডে ডিসপ্লেস করি, তাহলে এই স্প্রিংটার এই মুহূর্তে এক্সটেনশন হচ্ছে কত, 6। তাহলে আমি যদি 6 সেন্টিমিটারটাই যদি আমরা মিটারে কনভার্ট করে নিই, তাহলে x2টা হচ্ছে এই মুহূর্তে 0.6 হোল স্কোয়ার, এই ফর্মুলাটা ইউজ করতেছি, মাইনাস x1 ছিল কত, ডিসপ্লেস করার আগে স্প্রিংয়ের মধ্যে এক্সটেনশন ছিল 0.045, হোল স্কোয়ার। এটা কার জন্য, ওর জন্য, ওর এনার্জিটা বের করলাম, স্টোর এনার্জি প্লাস ওর মধ্যে কতটুকু এনার্জি স্টোর হচ্ছে, তো এটা কম্প্রেসড হচ্ছে। তা দেখি হাফ কে, ওর জন্য ইউজ করতেছে এই ফর্মুলাটা। তাহলে ওর x2 ছিল কত, ওর x2 ছিল হচ্ছে, ওর x2 হবে ইনিশিয়ালি 4.5, তো তাহলে 1.5 যদি রাইটে নিয়ে যায় তাহলে কম্প্রেসড হয়ে তার এক্সটেনশনটা কমে 4.5 মাইনাস 1.5 করলে তার এই মুহূর্তে তার এক্সটেনশন হচ্ছে 0.03 মিটারে কনভার্ট করতে সব মাইনাস x1 ছিল কত, 0.045। এই এনার্জিগুলো স্প্রিং দুইটার যে টোটাল এনার্জি, ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি, এটাই কনভার্ট হবে আপনার কাইনেটিক এনার্জি অফ দ্য ট্রলি, যেটা আমরা হাফ এম বেস করে দিলাম। তাহলে এখন আমরা যদি এটা সলভ করি, মাসে দেওয়া আছে কিন্তু ট্রলির ম্যাস দেওয়া আছে, আমরা তো এটা স্প্রিং কনস্ট্যান্ট দেওয়া আছে, সব যদি বসাই দিই এখান থেকে ভিটা পাবো আমরা কত, 0.36, সরি 0.92 মিটার পার সেকেন্ড। অনেক আগের একটা কোয়েশ্চেন কিন্তু আমার কাছে সবসময় এই কোয়েশ্চেনটা খুব ট্রিকি মনে হয়, তারপরে একদম কনসেপচুয়াল মনে হয় এনার্জি নিয়ে, দ্যাটস ওয়াই আমি এটা এক্সাম্পল হিসেবে রাখছি এখানে। আই হোপ ইউ গট দিস। এরপরে আমরা এই এনার্জি নিয়েই আমরা তো হুকস ল যতক্ষণ পর্যন্ত হবে করে ততক্ষণ পর্যন্তই বললাম। এখন যদি হুকস ল না করে তাহলে আমরা বলছিলাম আমার ওয়ার্ক ডানটা তখন ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি প্লাস অন্য কোনো ফর্মেও কী হবে, কনভার্ট হবে।
সেক্ষেত্রে কী ফর্মে কনভার্ট হবে বা গ্রাফের শেপগুলো কীরকম হবে, কোন এরিয়াটা কাকে রিপ্রেজেন্ট করবে, এটা নিয়ে আমরা এখন পড়তেছি। যতক্ষণ মধ্যে হুকস ল করলো ফাইন স্ট্রেট লাইন, এরপরে প্লাস্টিক ডিফরমেশন হইলে দিস ইজ, এটা হচ্ছে ফোর্স ভার্সেস এক্সটেনশন গ্রাফ। এরপরে যদি আনলোড করি আমরা বললাম এটা আনলোডিং গ্রাফটা, তাহলে এখানে আমরা লুপগুলোকে ধরেন এই লুপটাকে আমি বলতেছি এক্স আর এই লুপটাকে আমি বলতেছি ওয়াই। তাহলে এখানে এক্স প্লাস ওয়াই যেটা, এটা হচ্ছে আমার টোটাল ওয়ার্ক ডানটা রিপ্রেজেন্ট করবে, টোটাল ওয়ার্ক ডান ফর স্ট্রেচিং দ্য ওয়্যার আপ টু এক্স ধরেন, টোটাল ওয়ার্ক ডান। আর ওয়াই যেটা রিপ্রেজেন্ট করবে, ওয়াই এরিয়া গ্রাফটা দিস ওয়ান, দেখেন এটা হচ্ছে রিটার্ন করার জন্য যে এনার্জিটা সেটাই, এরপর দিয়ে সাথে আনলোড হচ্ছে না, রিটার্ন করতেছে। তাহলে এই রিটার্ন করার জন্য যে এনার্জিটা সেটা হচ্ছে তার ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি, ওটাই তো সে স্টোর করতেছে স্টোর করছিল বলেই তো কি ওটা নিয়ে সে কী করতে পারছে, রিটার্ন করতে পারছে না। তাহলে আমরা এটাকে বলতেছি কি ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি ওয়াইটা। তাহলে এখানে এক্স হচ্ছে কি, এক্স হচ্ছে যেগুলো ইলাস্টিক পোটেনশিয়াল যদি কনভার্ট হয় নাই আমার এনার্জি, আর এটা আমরা বলি কি ইন্টারনাল এনার্জি, ইন্টারনাল এনার্জি প্লাস হিট। এখানে ইন্টারনাল এনার্জি কেন আসতেছে, দেখেন আমরা যখন এই ওয়্যারটাকে ইলাস্টিক লিমিটের পর ফার্দার ফোর্স দিচ্ছি, তা আমরা বললাম এরপরে তার মধ্যে পার্মানেন্ট ডিফরমেশন হওয়া শুরু করবে, প্লাস্টিক ডিফরমেশন যেটা, দ্যাট মিনস মলিকুলসগুলোর মধ্যে পার্মানেন্টলি সেপারেশন কী করতেছে, ইনক্রিজ করতেছে। তা আমরা ও লেভেলে পড়ে এসেছিলাম ইন্টারনাল এনার্জির ডেফিনেশন, ইন্টারনাল এনার্জি ইজ দ্য সাম অফ kinetic plus potential energy of the molecules. Potential energy depends on the separation of the molecules. So if the separation increases between the molecules, then we say that the potential energy increases. তো potential energy definitely increase করতেছে, যেহেতু পার্মানেন্টলি স্লাইটলি তারা কি করতেছে, তাদের রিলেটিভ পজিশনগুলো চেঞ্জ হচ্ছে মলিকুলসের, potential energy increases। তো potential energy increase করলে ইন্টারনাল এনার্জি ইনক্রিজ করবে। তাহলে এই এনার্জিটা আসতেছে কোথেকে, তাহলে আমার ওয়ার্ক ডান থেকেই তো আসবে। আমার ওয়ার্ক ডানের একটা পোর্শন কনভার্ট হচ্ছে কি সেই ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি প্লাস, বা এগুলো কনভার্ট হচ্ছে আমার হিট আর ইন্টারনাল এনার্জি। কোন সময়, যখন আপনি প্লাস্টিক ডিফরমেশন হওয়া শুরু করছে তখন। আচ্ছা, এরপরে আমরা যে গ্রাফটা করতেছি এটা হচ্ছে তাও কি এনার্জি নিয়েই বলতেছি আমরা, তবে এই গ্রাফটা একটু স্পেশাল, কারণ এই গ্রাফটা হচ্ছে রাবারের জন্য। রাবারের ক্ষেত্রে ফোর্স ভার্সেস এক্সটেনশন গ্রাফটা একটু ইউনিক। এটা হচ্ছে লোডিং গ্রাফটা, এটা হচ্ছে আনলোডিং গ্রাফটা। তাহলে দেখেন রাবার কিন্তু কোনো সময় আসলে হুকস লগি করতেছে না, হবে করতেছে না অ্যাকর্ডিং টু দিস গ্রাফ। তো জেনারেলি যারা রাবারের জন্য আমরা এই গ্রাফটা করলাম, জেনারেল সব এক একটা অনেকগুলো আছে একটু ডিফারেন্ট, তা আমরা জেনারেলি বলতেছি রাবারের জন্য। ফোর্স বাস এক্সটেনশন গ্রাফটা দেখেন কোনো সময় সে হুকস লবে করতেছে না, আবার সে প্লাস্টিক কোনো ডিফরমেশন নয় তার মধ্যে, সে আবার তার অরিজিনাল শেপে কি রিটার্ন করতেছে। আনলোডিং গ্রাফটা দেখেন কোনো পার্মানেন্ট ডিফরমেশন তার মধ্যে নেই। তাহলে এই ক্ষেত্রে এনার্জি যদি আমরা বলি, তাহলে এখানে যদি লুপগুলো আমরা একটু দেখাই, দেখেন এটা আমরা বলতেছি এক্স, এটা হচ্ছে ওয়াই। তাহলে আমরা এক্স প্লাস ওয়াই যেটা টোটাল এরিয়া ইন দ্য গ্রাফটা, এটা হচ্ছে আমার টোটাল ওয়ার্ক ডান ফর স্ট্রেচিং দ্য ওয়্যার, টোটাল ওয়ার্ক ডান ফর স্ট্রেচিং দ্য ওয়্যার। ওয়্যার বলতেছি, সরি রাবার। তাহলে ওয়াইটা হচ্ছে কি, ওয়াইটা হচ্ছে আমার আনলোডিংয়ের পার্টটা দেখেন, এটা সে স্টোর করতে পারছিল। তাহলে এটা হচ্ছে ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি ফর দ্য রাবার which is stored and by using it it returns to its original shape. and এক্সটা হচ্ছে এখানে ডেফিনেটলি ইন্টার এনার্জি হবে না, কারণ মলিকুলসের তো কোনো পারমানেন্ট ডিফরমেশন হয়নি, পজিশনের কোনো চেঞ্জ হয়নি মলিকুলসগুলোর, তাহলে ইন্টার এনার্জি নাই। তাহলে এখানে আমার আমার ওয়ার্ক ডানটা ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি বাদে বাকি যেটা কনভার্ট হয়েছিল সেটা হচ্ছে হিটে পুরোপুরি। রাবারের ক্ষেত্রে এখানে যে লুপটা আছে, এই লুপটা হবে পুরোপুরি কিসে কনভার্ট হবে, হিটে কনভার্ট হবে।
পুরোপুরি হিটে এক্সটা, এটাকে আমরা নেট ওয়ার্ক টাইমে বলি, নেট ওয়ার্ক। এখানের ক্ষেত্রেও সেম, এই এক্সটাকে আমরা নেট ওয়ার্ক টাইমে বলি। একটা জিনিস আমি বলে দিই, আমি বলছি কিনা জানি না এর আগে, এটা যদি এক্সটেনশন ভার্সেস ফোর্স গ্রাফ হয় তাহলে সেক্ষেত্রে গ্রাফটা হবে কীরকম, গ্রাফটা হবে উল্টা এরকম। তাহলে এই ক্ষেত্রে এই গ্রাফের গ্রেডিয়েন্ট হচ্ছে 1/k আপ টু লিমিট অফ প্রপোর্শনালিটি পর্যন্ত, আর এরিয়া অফ দ্য গ্রাফ দিস ওয়ান, এরিয়া অফ দ্য গ্রাফ দিস ওয়ান, এটা হচ্ছে মানে এতটুকু পর্যন্ত যদি যাইতো আর না যেতে যদি, তাহলে এটাকে বলতাম আমরা ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি। গ্রাফটা যদি এতটুকু পর্যন্ত হইতো আর কি, ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি। এরপরে যখন গেল তাহলে এটা পুরো ইন দ্য গ্রাফটা হচ্ছে কি আমার, পুরো ইন দ্য গ্রাফটা হচ্ছে আমার টোটাল ওয়ার্ক ডান। তাহলে দিস এরিয়া ইন দ্য গ্রাফ represents the energy. I hope you got the point. আমি এখানে শেষ করতেছি, এখানে সিলেবাসের আরেকটা পয়েন্ট বাকি আছে এক্সপেরিমেন্টটা, যেটা বেসিক্যালি ধরেন সহজ, এটা আমি নোটসে দিয়ে দিয়েছিলাম। এক্সপেরিমেন্টগুলো পড়তে হয়, চলে আসলে মার্কস থাকে, তো একটু মনোযোগ সহকারে কি দেখবেন।